সংবিধানে বহুত্ববাদ চায় না জামায়াত। সরকার রাষ্ট্রপতির মেয়াদ 4 বছরের পক্ষে নেয় দলটি। একমত দ্বিকক্ষ সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, প্রশ্ন রিজভির। রাজনীতিতে যোগ দিতে এখনই উপদেষ্টার পদ ছাড়ছেন না আসিফ মাহমুদ। বলেন, নতুন দলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই, টিআইএন নেই বলে জমা দেননি আয়কর। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে ব্যাপক ধরপাকড়। গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। সংবিধানে বহুত্ববাদ চায় না জামায়াতে ইসলামী। সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর নয়, 5 বছরই রাখার পক্ষে দলটি। ঐকমত্য কমিশন প্রস্তাবিত দ্বিকক্ষ সংসদে একমত জানিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে জামায়াত। এ সময় রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার প্রস্তাব নিয়ে মতামত তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের উদ্যোগ শুধু সরকারের নয়, বাংলাদেশের সব নাগরিকের। এর সাফল্য নির্ভর করছে দলগুলোর সদিচ্ছার উপর। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। 7 ঘণ্টা বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে নন তারা, তবে দ্বিকক্ষ সংসদের প্রস্তাবে একমত। প্রধানমন্ত্রী 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। ক্যামেরাল সিস্টেম ইন দ্য ইলেকশন, সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। পার্লামেন্ট যেটা এখন যেটা আমরা যে সিস্টেমে যাচ্ছি, এটা নিম্নকক্ষ হবে এবং তারপরে আরেকটি উচ্চ কক্ষ থাকবে, যেটা কোনো কোনো দেশে সিনেট নামেও এটাকে অভিহিত করা হচ্ছে। সংখ্যানুপাতিক হারে ভোটের দাবি জানিয়ে জামায়াত বলছে, সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবে একমত নন তারা। আমরা শুরু থেকেই যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি। আমরা আরেকটা প্রস্তাব করেছি, যেটা পুরানো প্রস্তাব ছিল, সংবিধানে ছিল, যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। বৈঠকে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ 10 সদস্যের প্রতিনিধি। তারা জানান, কমিশনের সঙ্গে আরও বৈঠক হবে। আমরা প্রায় 5:15 পর্যন্ত আলোচনা করেছি, আমাদের আলোচনা অসমাপ্ত আছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, এমনই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের ধীর গতিতেও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতারা। এছাড়া সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান অন্য নেতারা। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে 1 যুগের বেশি সময় ধরে আন্দোলনে বিএনপি। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ডক্টর ইউনূসের কাছে আগামী নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন হয়। বিএনপি নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় ও দেশ রক্ষায় দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। দেশে ওই ফ্যাসিবাদ ফিরে আসবে না, ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না কারা বাংলাদেশ চালাবে। এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন?
এটা সুস্পষ্ট করুন, এটা কথা বলতেই পারে। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হয়েছে, কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। মোটা দড়ির মধ্যে গোটা জাতি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট আমলে 15 বছর চীনের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব হয়নি, তবে এখন সম্পর্ক গভীর হচ্ছে। আর চীনের রাষ্ট্রদূত বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। শনিবার সন্ধ্যায় গুলশানের হোটেল ওয়েস্টিনে সফররত চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিওবিন এর নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে 7 সদস্য অংশ নেয়। প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবে দেখে চীন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আমাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টি একসঙ্গে কাজ করবে। নির্বাচন নিয়ে আমরা জেনেছি এটা বাংলাদেশের জনগণের নিজস্ব বিষয়, তারাই সিদ্ধান্ত নেবে। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আমলে 15 বছর চীনের এই দলটির সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব হয়নি। এখন দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, আপনার সমৃদ্ধ পিপুল দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নারী সংস্কার কমিশনের প্রতিটি সুপারিশ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এই কমিশন বাতিল ও সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। শনিবার বিকেলে ভারতের ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত গণমিছিলের আগে সমাবেশে তিনি এই দাবি জানান। প্রয়োজনীয় সংস্কার শেষে আগে স্থানীয় নির্বাচনের দাবিদার। সংস্কারের দাবিতে অচিরেই মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মবিরোধিতা করা হয়েছে। ইউনূস সরকারের হটাবার এটা চক্রান্ত, সবগুলো ভারতের দালাল। এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে? ওদেরকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য থেকে বিচার করতে হবে, যেন ভবিষ্যতে এই ধরনের কোন প্রস্তাব আনতে কেউ সাহস না পায়। অচিরেই আমরা মাস ঢাকা করবো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকায় জমা করবো। আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মানবে না, মানতে পারে না। বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে সংহতি সমাবেশ করেছে দেশের বিভিন্ন দরগাহ, মাজার, খানকা শরীফ ও বিভিন্ন পীরের অনুসারীরা। শনিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের সামনে সংহতি সমাবেশ করেন তারা। রাজধানী গোলাপবাগ মাঠে প্রশাসনের অনুমতি না থাকায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমর্থকরা কদম পড়ার সামনে জড়ো হন। এ সময় ফিলিস্তিন ও ভারতসহ বিশ্বের মুসলমানদের ওপর চলা নির্যাতনের নিন্দা জানান তারা। কাশ্মীরে আমাদের মুসলিম ভাইদেরকে মারা হইতেছে, তার প্রতিবাদে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ঢাকা এসেছি। মুসলমান যদি ঐক্য হয়, ওই ভারতের ইহুদির দালালেরা কোথায় লুকিয়ে পালাবার জায়গা পাবে না। জালেমদের বিপক্ষে আমাদের সংগ্রাম চলবেই চলবে। সমগ্র বিশ্বব্যাপী মুসলিম মিল্লাতের উপর যে আগ্রাসী ভূমিকা পালন করা হচ্ছে, সেই আগ্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে
রাজনীতিতে যোগ দিতে এখনই উপদেষ্টার পদ ছাড়ছেন না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন নতুন দলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই। শনিবার বিকেলে পিডিবিএফ এর নিয়োগ পরীক্ষা পরিদর্শন করে তিনি আরও জানান, টিআইএন না থাকায় আয়কর জমা দিতে পারেননি। শনিবার বিকেলে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ নিয়োগ পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতিতে যোগ দিতে এখন উপদেষ্টার পদ ছাড়ার সিদ্ধান্ত নেননি। এনসিপিতে যোগ দেওয়ার বাধ্যবাধকতাও নেই। কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনো আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। আয়কর জমা না দেওয়ার প্রশ্নের মুখে এর জবাব দেন উপদেষ্টা আসিফ। দাবি করেন, মিডিয়াকে চাপ দিয়ে তার সাবেক এপিএস সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। আয়কর জমা দিতে হলে তো আপনার 3 নম্বর 1 বছর আগের থাকতে হয়। তো 1 বছর আগে তো আমার 3 নম্বর নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডের তহবিল অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে নানা সমালোচনার জবাব দেন ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ। যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। পিডিবিএফ নিয়োগে বিগত সময়ের স্বজনপ্রীতি হলেও এবার স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। গুজরাটে অভিযান চালিয়ে 1000-এর বেশি বাংলাদেশিকে আটকের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছে স্থানীয় প্রশাসন। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে 1000 বাংলাদেশিকে আটকের দাবি করেছে গুজরাট সরকার। গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয় বলে রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভির বরাত দিয়ে খবর প্রকাশ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে 890 বাংলাদেশি এবং সুরাটে 134 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটিই বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেফতারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেন। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন গুজরাটের এই মন্ত্রী। তার দাবি, গ্রেফতারকৃত বাংলাদেশিরা গুজরাটে যাওয়ার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন। সেখানে তারা জাল নথি ব্যবহার করেছিলেন। বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি গ্রেফতার করা 4 বাংলাদেশির মধ্যে 2 জন আল কায়েদার স্লিপার সেলে কাজ করেছেন দাবি করে হর্ষ সাংঘভি বলেন, গুজরাটে এই বাংলাদেশিদের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। আটক বাংলাদেশিদের শিগগিরই নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ভারতে ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে তারা পৌঁছানোর জন্য যে জাল নথি ব্যবহার করতেন সে বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে যারা তাদের জাল নথি তৈরি করে দিয়েছেন তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অন্তত 40টি দেশের সাবেক ও বর্তমান সরকার প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, স্থানীয় সময় শনিবার সকাল 10টায় অনুষ্ঠান শুরুর আগে এবং 12টার পর তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম আরও জানান, প্রবাসীদের স্বার্থ রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সজাগ রয়েছে।
অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধান, তাদের প্রাইম মিনিস্টার, অনেক দেশের কিং কুইন, এদের সাথে উনি কথা এক্সচেঞ্জ করেন। এখানে আসার পরে ওনার দুটা মিটিং হয়। একটা হচ্ছে উরুগুয়ের ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে। ল্যাটিন আমেরিকার এই মার্কেটটাও কীভাবে আমরা আরও এক্সপ্লোর করতে পারি, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আর একটু আগে কথা হলো কার্ডিনাল জ্যাকব কুকাবাদ, উনি মূলত কেরালার, কিন্তু উনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন কার্ডিনাল। আপনি জানেন পোপ ফ্রান্সিসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। উনি খুব বিগ অ্যাডমিরার ছিলেন পোপ ফ্রান্সিস আমাদের চিফ অ্যাডভাইজারের কাজে। এখন কোন পার্টি কি বললো আসলে সেটা আমাদের দেখবার বিষয়। আমরা বারবার আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, একবার না, এই রিফর্মের কাজগুলো আমরা গুছিয়ে করতে পারবো। জুলাই চার্টারটা হবে, হওয়ার পরে আমরা একটা কাজ গুছিয়ে আমরা ইলেকশনের ডেট দিব, সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। বৈদ্যুতিক গোলযোগে 2.25 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল। হঠাৎই মেট্রো সেবা বন্ধ হয় স্টেশনে স্টেশনে হাজারো যাত্রীর ভোগান্তি পৌঁছায় চরমে। ত্রুটি কাটিয়ে শনিবার সন্ধ্যা 6:45টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। হঠাৎ বন্ধ হয়ে যায় মেট্রো রেল সেবা। প্রথম পর্যায়ে স্টেশনে 10 থেকে 15 মিনিট করে আটকে থাকে ট্রেন। এক পর্যায়ে সব যাত্রীদের নেমে যেতে বললে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছায়। কর্তব্যরত স্টাফরা জানান, শনিবার বিকেল 5:10 বৈদ্যুতিক গোলযোগে বন্ধ হয়ে যায় মেট্রো রেল সেবা। যাত্রীদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটির বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করে না জানানোয় বাড়ে ভোগান্তি। উপরে আসলাম, শুনলাম এই টিকিট যিনি দিচ্ছেন উনি বললেন যে মেন লাইনে বৈদ্যুতিক সমস্যা হয়েছে, এই জন্য আর কি মানে দেরি হচ্ছে। প্রায় আধা ঘন্টার যাবত এখানে দাঁড়ায় আছি, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করতেছি, তারা বলতেছে বিদ্যুৎ নেই। কিন্তু আসলে টাইমটা যদি বলতো তাহলে আমরা ওয়েট করতে পারতাম। তারা টাইমও বলতেছে না, বলতেছে কখন আসবে সেটাও বলতে পারতেছে। অফিস করে বাসায় ফিরতে যাচ্ছে, এই সময় যদি সব অফ থাকে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। অ্যাটলিস্ট কোনো নোটিশ বা কিছু তো থাকা উচিত। ইভেন নিচ থেকে উপরে হচ্ছে নো ওয়ান সেইং যে মেট্রো বন্ধ বা কিছু। ভোগান্তি আসলে একটা দেশের এত সর্বোচ্চ এত সুন্দর ট্রান্সপোর্ট যদি এভাবে হঠাৎ করে হয়ে যায়, আসলে এটা দুর্ভাগ্য ছাড়া কিছুই না। অবশেষে 2.25 ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা 7টার দিকে আবারও চালু হয় মেট্রো রেল। টিকিট বিক্রি শুরু করে কর্তৃপক্ষ। খবর পেয়েই স্টেশনে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। বৈদ্যুতিক ত্রুটির বিষয়ে ডিটিএমসিএল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এবারের গরমে লোডশেডিং থাকলেও তা সীমিত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার সকালে বিদ্যুৎ ভবনে FERB আয়োজিত সেমিনারে তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে পর্যাপ্ত জ্বালানির যোগানে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহরে বৈষম্য না রাখারও আশ্বাস দেন উপদেষ্টা। জানান, বড় অঙ্কের বকেয়া পরিশোধের কারণে আগামী বছর ভর্তুকি কমবে বিদ্যুৎ জ্বালানিতে। দীর্ঘদিন ধরে ধুঁকছে দেশের জ্বালানি খাত। চাহিদা আর যোগানে ব্যবধান বাড়ছে দিন দিন, যার বিরূপ প্রভাব পড়ছে শিল্প খাত, বিদ্যুৎ উৎপাদন, যানবাহন সহ যাপিত জীবনের নানা ক্ষেত্রে। সংকটের তীব্রতার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাড়তি দামের বোঝা। দেশের জ্বালানি খাতের এ দশা থেকে উত্তরণ আর আগামীর করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB। শনিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এই সেমিনারে জ্বালানি নীতি সংস্কারের তাগিদ বিশেষজ্ঞরা বলেন, আমদানি নির্ভরতা কাটিয়ে জোর দিতে হবে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে। আপনারা কোনোভাবেই এলএনজি কে উৎসাহিত করবেন না। যদি অর্থের দরকার হয় তাহলে অন্য যে কোনো জায়গা থেকে অর্থ নিয়ে এসে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য অর্থ প্রাধিকার পাওয়া উচিত। দেশে আজ এক গভীর জ্বালানি সুবিচার সংকটের মুখোমুখি। জ্বালানি খাতের দুর্নীতি দূর করা, গণবান্ধব জ্বালানি রূপান্তর নীতির কার্যকারিতা বৃদ্ধি করা, এসবই জনগণ চায়। সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, আগের সরকারের রেখে যাওয়া বিপুল বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এতে নিশ্চয়তা মিলেছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের। উপদেষ্টার আশ্বাস, এবারের গরমে সহনীয় থাকবে লোডশেডিং। বাড়তি এলএনজি আনার চেষ্টা করতেছে, তারপরে হচ্ছে যে কোলগুলোর জেনারেশন করার চেষ্টা করছে। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। সম্প্রতি নতুন শিল্প গ্রাহকদের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা হচ্ছে নানা মহলে। এ বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন উপদেষ্টা। থালাও একটা যে আমরা দেশে বিনিয়োগ করে কোথায় বিনিয়োগ বন্ধ হলো, আর বলতে ডিসক্রিমিনেশন, কিসের ডিসক্রিমিনেশন? অথচ আমার কাছে তো বেশি দামে নেওয়ার জন্য
617 অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, বিনিয়োগ বন্ধর হলোটা কোথায়? আমি যদি যে মোর এফিশিয়েন্ট, যার গ্যাসটা বেশি প্রয়োজন, সে তাকে যদি দিই এবং সে যদি এটা বেশি দামে নিয়ে থাকে, তাহলে এটা এখানে ডিসক্রিমিনেশনটা কোথায়? জ্বালানি উপদেষ্টা জানান, আগামীতে বাড়তি এলএনজি আনলে দাম কমিয়ে রাখার প্রতিশ্রুতি মিলেছে প্রধান উপদেষ্টার কাতার সফরে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত যাতায়াত গুলশান বনানীর 5 তারকা হোটেলে ব্যবহার করেন 1.5 লাখ টাকার ঘড়ি। 6 বছরের ব্যবধানে অন্তত মানি লন্ডারিং করেছেন 22 কোটি টাকা। এমন অভিযোগ এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী রাশিদুল আলমের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে এই দুর্নীতি উঠে আসায় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাশেদুল আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী। ঘুষ দুর্নীতির অভিযোগে সম্প্রতি আলোচনায় এসেছেন। ডাচবাংলা ব্যাংকে রাশেদুল ও তার স্ত্রী শিক্ষিকা অপর্ণা রানী দাস হঠাৎ 10 কোটি টাকা জমা ও উত্তোলন করায় গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের নামে দুদক। বেরিয়ে আসে 50,000 টাকা বেতনের চাকরিজীবী রাশেদের বিলাসী জীবনের গল্প। দুদকের অনুসন্ধানে উঠে আসে 5 তারকা হোটেলে নিয়মিত যাতায়াত করতেন রাশেদ। ব্যবহার করতেন 1.5 লাখ টাকার ঘড়ি। অন্তত 22 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন রাশেদুল দম্পতি। শেয়ার বাজারে আছে প্রায় 4 কোটি টাকার বিনিয়োগ। বসুন্ধরা আবাসিক এলাকায় 4 কাঠা জমি কিনে 6 তলা বাড়ি নির্মাণের নকশাও তৈরি করেন রাশেদুল। স্ত্রী কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকা হলেও তার অবৈধ সম্পদ 60 লাখ টাকার বেশি। এই দম্পতির বিরুদ্ধে 4.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় 2টি মামলা করতে যাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদারদের যোগসাজশে লুটপাটে জড়িত প্রকৌশলীদের একটি অংশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দুদকের সাবেক এই মহাপরিচালকের। পার্সেন্টেজের ভাগ নিচের থেকে উপর পর্যন্ত যায়, এটা একটা বড় কারণ, এবং ঠিকাদারদের সাথে তারা আপনার আতাত করে ফেলে। দুর্নীতির মাধ্যমে সম্পদ যে অর্জন হচ্ছে সেইগুলো যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না যায়, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা না যায়, এই দৃষ্টান্তগুলো যদি না দেখানো যায়, তাহলে কিন্তু এই প্রবণতাটা থেকেই যাচ্ছে এবং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিযুক্ত রাশেদ স্ত্রীসহ নিউজিল্যান্ডে শিক্ষা ছুটিতে থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে রাশেদুলের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যুগ পাল্টায়, বদলে যায় প্রযুক্তি, তারপর ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকে অনেক কিছুই। তেমনই এক প্রযুক্তি টিএনটি সার্ভিস বা ল্যান্ডফোন। হারিয়ে যেতে বসা এই সেবার প্রয়োজন অনেকাংশেই ফুরিয়েছে আধুনিকতার ভিড়ে। যে অল্প কটি জায়গায় ল্যান্ডফোন সার্ভিস টিকে আছে, সেখানেও নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারছে না একসময়ের যোগাযোগের অন্যতম মাধ্যমটি। স্বাস্থ্যসেবা, সম্প্রচার সেবা থেকে শুরু করে সরকারি বেসরকারি বহু অফিসে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের। শিফাত শাহরিয়ারের ছবিতে মনির হোসাইনের রিপোর্ট। একসময়ের পরিচিত এই শব্দ এখন শুনতে পাওয়া যায় কালে ভদ্রে। একটা সময় যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টেলিফোন ছিল ঘরে ঘরে, তবে কালের বিবর্তে আজকের চিত্রটা ভিন্ন। বর্তমানে মুঠোফোন জীবনের এতটাই অবিচ্ছেদ্য যে সেই দাপটে যেন হারিয়ে গেছে ল্যান্ডলাইন টেলিফোন। তবে এই সেবা নিশ্চিহ্ন হয়ে গেছে তেমনটা বলার সুযোগ নেই, যে কারণে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, হাসপাতাল, রেস্তোরাঁ সহ অনেক বাসাবাড়িতে এখনও ব্যবহৃত হয় ল্যান্ডলাইনের এই টেলিফোন। তবে ব্যবহারকারীর সংখ্যা কমলেও ভোগান্তি কমেনি। কদিন পরপরই বিচ্ছিন্ন হয়ে যায় টিএনটি লাইন, ফলে বিপাকে পড়তে হয় গ্রাহকদের। অভিযোগের পর লাইন ঠিক করা হলেও দু একদিন না যেতেই আবারও একই ভোগান্তি। এই যেমন রাজধানীর হাতিরপুল, বাংলা মোটর, কাঁঠালবাগান এলাকার ব্যবহারকারীরা এই ভোগান্তিতে পড়ছেন নিয়মিত। মূল সমস্যাটা হচ্ছে ভিউয়ার্সরা আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারে না। আরেকটা সমস্যা হয়, রিপোর্টাররা যখন লাইভে থাকে তখন আমাদের প্রোডাকশন টিম এবং আমাদের প্রেজেন্টার ওই টাইমে ওনার সাথে কিন্তু কমিউনিকেটটা কিন্তু করতে পারে না। প্রতিবারই ওনাদের কাছ থেকে আমরা আশ্বাস পাই যে স্থায়ী সমাধান হয়ে যাবে, আমরা করছি, দেখছি,
কিন্তু তারপরেও তো আমরা এই প্রবলেম আমরা ফেস করছি রেগুলার বেসিসে। এটার উপরে বেস করে আমাদের যেমন রাতের যে পেশেন্টগুলো বা দিনে 24 ঘন্টা যে পেশেন্টগুলো কল দেয় হটলাইনে, কিন্তু সেই হটলাইনটা যদি আমাদের ব্যাহত ঘটে তাহলে আমাদের সার্ভিস দিতেও সমস্যা হয়। আমরা প্রায় তাদের সাথে যোগাযোগ করি, ওনারা বিভিন্ন কজ দেখান যে ওনাদের লাইন কেটে দিচ্ছে বা আদার্স আরও টেকনিক্যাল প্রবলেম আছে, তো ওনারা দেখে ওই আপনার সমাধান করার চেষ্টা করেন। বারবার সংযোগ বিচ্ছিন্নের কথা স্বীকার করে বিকল্প হিসেবে স্থায়ী সমাধানের কথা জানায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL। কর্তৃপক্ষ জানায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সেবার স্থায়ী প্যাকেজ নিয়ে কাজ করছেন তারা। কিছু কারণ আছে হচ্ছে আপনার এখানে মানে চুরি জাতীয় জিনিসপত্র হয়, আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল আছে, অনেক সময় সিটি কর্পোরেশন থেকে আমরা পারমিশন পাই না, কিন্তু গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত সমাধানের জন্য এটা ওভারহেড করে আমরা লাইনটা চালু করে দিই, যাতে গ্রাহক কোনো আমাদের টেলিফোন সেবাটা বঞ্চিত না হয়। যে গ্রাহকের সমস্যার সম্মুখীন হচ্ছে ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা ওনাদের কপারের পরিবর্তে বর্তমান যে দ্রুতগতির যে ইন্টারনেট, টেলিফোন প্লাস ইন্টারনেট, এই সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এছাড়া সারা দেশে গ্রাহকদের উন্নত সেবা দিতে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি গঠন করেছে র্যাপিড রেসপন্স টিম, যারা সংযোগ ভোগান্তি নিরসনে দিনরাত সেবা দেবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পিএসসির সংস্কার ও 46তম BCS পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ময়মনসিংহ ও রাজশাহীতে ট্রেন আটকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার রাত 9:15টার দিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড় রেল ক্রসিংয়ে শিক্ষার্থীরা ঢাকাগামী অগ্নিবীণা ট্রেন আটকে দিয়ে রেলপথে অবস্থান নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে 1 ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়। একই দাবিতে রাত 10:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। পরে রাত 11:15টায় রেল অবরোধ তুলে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দেশে বাড়ছে ক্যান্সার রোগী ও চিকিৎসা ব্যয়। উন্নয়নশীল দেশে চূড়ান্ত স্বীকৃতির পর খরচ বাড়বে আরও। এমনই শঙ্কা থেকেই ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহজ ও সুলভ করতে বায়োটেক পদ্ধতি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে তা সফল করতে সরকারের নীতি সহায়তা চান তারা। দেশে চিকিৎসা ব্যয় কমানো ও ওষুধের রপ্তানি বাজার ধরতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দেশে দিনে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন গড়ে 458 জন আর মারা যাচ্ছেন 319 জন। ওরাল ব্রেস্ট সহ কমপক্ষে 32 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিসংখ্যানই তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসাকে সহজ ও সুলভ করতে বায়োটেক প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো, যে প্রযুক্তিতে জীবাণু বা কোষ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহার করা হবে চিকিৎসায়। কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকে। অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা মাংস খাই সেটার স্পেশালাইজ ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয়। উদ্যোক্তারা বলছেন দেশে ওষুধের চাহিদার প্রায় 98% পূরণ করে রপ্তানি বাজার ধরলেও উদ্ভাবনে এখনো পিছিয়ে তারা। এর মধ্যে আবার উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় বিদেশি ওষুধ উৎপাদনে মেনে চলতে হবে পেটেন্ট গাইডলাইন, যা বাড়াবে খরচও। এ অবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে নীতি সহায়তা চান তারা। ওয়ান ফার্মা হলো ক্যান্সারের একটা প্ল্যান্ট করলো, একটা অত্যাধুনিক প্ল্যান্ট, অনেকগুলা দেশের সঙ্গে দেশে একটা এক্সপোর্ট করার মতো এমইউ হয়েছে। মাস পিপল যেন একটু বেটার দামে, একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসায় বিদেশি ওষুধের নির্ভরতা কমলে সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন দেশের মানুষ। এর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। ক্যান্সার বা এই ধরনের যে জটিল ধরনের ওষুধ লাগে যেগুলোতে সাধারণ ওষুধ দিয়ে হয় না, সেগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি। সরকারিভাবে এই উদ্যোগগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত, রপ্তানি করে যা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1.5 শতাধিক কারখানায় 5000 ব্র্যান্ডের 8000-এরও বেশি ওষুধ উৎপাদন করে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ কোরিয়ায় কিভাবে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি বাড়ানো সম্ভব সেই পথ দেখালেন স্বয়ং দেশটির রাষ্ট্রদূত। তাকে দিলেন দেশটির সঙ্গে করা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সুবিধা কাজে লাগানো।
আর চীন থেকে সরে আসা বিনিয়োগ বাংলাদেশিমুখী করতে সহযোগিতা করতে আগ্রহী বলে জানান দেশটির উদ্যোক্তারা। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির অপ্রচলিত বাজারের মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। দেশটিতে বাংলাদেশি পণ্যের হিস্সা বাড়াতে বৈচিত্র্যময় সিনথেটিক ও নন কটন পোশাক তৈরির পাশাপাশি গেল নভেম্বরে হওয়া কোরিয়া বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সুবিধা কাজে লাগানোর তাগিদ দিলেন স্বয়ং কোরিয়ার রাষ্ট্রদূত। I'm going to touch on how Bangladesh can increase the export of leather garments into Korea. Bangladesh must focus on diversifying its product range by prioritizing R&D in chemicals, fabrics, and fibers to enhance the quality and diversify its products. The economic partnership agreements between our two countries is more than extension of current GSP benefits. বাংলাদেশের বস্ত্র খাতে কোরিয়ান কোম্পানি ওহ ইয়ং উদ্ভাবিত দুটি রঙের উপযোগিতা মেলে ধরতে শনিবার রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শও দেন তিনি। Cutting edge technology will help meet the high standards and expectation of the Korean market. ওহ ইয়ং কোম্পানির বাংলাদেশি প্রতিনিধি কোম্পানি টেক্সকোটেকের দাবি, কটন কাপড়ের জন্য রিঅ্যাক্টিভ ডাইসের সানফিক্স এইচপি রেঞ্জ ও পলিয়েস্টার কাপড়ের উপযোগী ডিসপার্ট সিরিজের অ্যাপেক্স রেঞ্জ ডাইস ব্যবহার করলে 40% সাশ্রয় হবে পানি ও জ্বালানি। ইস্ট ওয়েস্ট ট্রেড কনফ্লিক্ট, we must need to focus more on product excellence. The excellent features of these two new series includes utility savings, time savings, water savings, and higher productivity and sustainability. চীন থেকে সরে আসা শিল্প ক্রয়াদেশ বাংলাদেশিমুখী করতে কোরিয়ান কোম্পানিগুলোর সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানান দুই দেশের উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন গাড়ির চেয়ে রিকন্ডিশন গাড়ির নিবন্ধন ফি ও ভ্যাট বেশি, মালিকানা বদলেও রয়েছে বড় অঙ্কের বৈষম্য। এই দ্বৈত রেজিস্ট্রেশন নীতি দূর করা উচিত বলে মনে করেন পুরান গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। আর সাধারণ মানুষের পরিবহন ব্যয় কমিয়ে রাজস্ব আদায় বাড়াতে মাইক্রোবাস ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি তাদের। উদ্যোক্তাদের দাবি, কৃষক পর্যায়ে সুলভে পিকআপ পৌঁছে দিতে পারলে দিন শেষে সুবিধা পাবেন কৃষি পণ্যের ভোক্তারা। এই যে জীবন বাঁচাতে ছুটে চলেছে যে অ্যাম্বুলেন্স, জরুরি সেবা নিশ্চিত করা সেই গাড়ি আমদানিতেও দিতে হয় 15% ভ্যাট, যা প্রত্যাহার করা দরকার বলে মনে করে পুরান গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। অ্যাম্বুলেন্স একটা লাইফ সেভিং, এটার উপরে আমরা মনে করি ভ্যাট থাকাটা যৌক্তিক নয়। শনিবার রাজধানীর বিজয়নগরে এক হোটেলের সংবাদ সম্মেলনে সংগঠনটি তুলে ধরে নতুনের চেয়ে পুরান গাড়ির নিবন্ধন ফি বেশি, এমনকি ব্র্যান্ড নিউ গাড়ির মালিকানা বদলে কোনো ফি না থাকলেও পুরান গাড়ির ক্ষেত্রে দিতে হয় 24 থেকে 47,000 টাকা। এটা কিন্তু একটা চরম বৈষম্যমূলক যে একটা নতুন হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ি কিংবা ইউজ গাড়ির রেজিস্ট্রেশন ফি বেশি, এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটা বাস্তব। অত্যন্ত আপত্তিকর, এটা আমি মনে করি যে কোনো মধ্যে হতে পারে না। এই বিষয়টি জরুরি ভিত্তিতে যেন সরকার বিবেচনা করে। ব্যবসায়ীরা বলছেন, পিকআপ আমদানিতে শুল্ক হার কমিয়ে কৃষক পর্যায়ে তা পৌঁছে দিতে পারলে কৃষি পণ্যের ব্যয় কমতির সুবিধা পাবেন ভোক্তারা। ফার্মার সে নিজেই কিন্তু এই পিকআপটা যদি সহজলভ্য হতো, সে নিজেই কিন্তু গাড়ি নিয়ে পিকআপে করে কিন্তু আমাদের কারণ বাজার চলে আসতো। সারা বাংলাদেশের জন্য আমি বলবো এটা বদলি ঘটবে, একটা বিপ্লব ঘটবে। হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস ও মাইক্রোবাসের সম্পূরক শুল্ক কমালে একদিকে যেমন পরিবহন ব্যয় কমবে সাধারণ মানুষের, তেমনি রাজস্ব আদায় বাড়বে বলেও দাবি তাদের। হাইয়েস্ট কিংবা ওই সাইজের এটাকে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে সম্পূরক শুল্ক থাকার কোনো কারণ থাকতে পারে না, কারণ এটা কোনো বিলাসী গাড়ি না। তারা যদি রাজস্ব পেতে চান তাহলে মানুষকে কিনতে দিতে হবে। নতুন গাড়ির নামে দেশের অটোমোবাইল খাতে সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি। মনোপলি করলেই কিন্তু আপনার পকেট থেকে টাকা নেবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং US ব্যুরো অফ ইকোনমিক অ্যানালিসিসের নতুন পরিসংখ্যানে উঠে এসেছে তথ্য। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। জাপানকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং US ব্যুরো অফ ইকোনমিক অ্যানালাইসিসের পরিসংখ্যান অনুযায়ী মার্কিন অঙ্গরাজ্যটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে।
নতুন প্রকাশিত পরিসংখ্যানে ক্যালিফোর্নিয়া এখন কেবল যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পেছনে রয়েছে। IMF এর তথ্য বলছে যুক্তরাষ্ট্রের জিডিপি বর্তমানে $29.18 ট্রিলিয়ন, চীনের $18.74 ট্রিলিয়ন এবং জার্মানির $4.65 ট্রিলিয়ন। আর তালিকায় চতুর্থ স্থানে থাকা ক্যালিফোর্নিয়ার জিডিপি বর্তমানে $4.10 ট্রিলিয়ন, যেখানে জাপানের জিডিপি দাঁড়িয়েছে $4.01 ট্রিলিয়ন। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ক্যালিফোর্নিয়া কেবল বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই চলছে না, বরং গতিপথ নির্ধারণ করছে। তবে এই উন্নয়ন যাত্রা সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে সতর্ক করে দেন তিনি। যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষি খাতে ক্যালিফোর্নিয়ার বড় অবদান রয়েছে। দেশটির 2 বৃহত্তম সমুদ্রবন্দরও সেখানেই অবস্থিত। বিশ্ব বাণিজ্যের কেন্দ্রও বলা হয় যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট খ্যাত ক্যালিফোর্নিয়াকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিনিয়োগ করতে চান ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বিনিয়োগের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতে চান তারা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে নতুনভাবে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নিজ দেশের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চান তারা। ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি দল যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার আবিদে ইসলামের সঙ্গে মত বিনিময় করে এই কথা জানান। নারী উদ্যোক্তারা বলেন, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশি পণ্যের ভালো বাজার রয়েছে ব্রিটেনেও। পাটজাত পণ্য, শাড়ি, কারুশিল্প বেশ জনপ্রিয়, তাই বিনিয়োগের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে তারা আগ্রহী। যদি উইমেনের শক্তিটা যে আছে ওটা যদি কাজে লাগাতে পারি, দ্যাট উইল বি very beneficial for Bangladeshi economy. আর আমি ব্রিটিশ বাংলাদেশি হিসেবে অবশ্যই আমার ভালোবাসার জায়গা থেকে আমার ফার্স্ট চয়েস থাকবে বাংলাদেশে কাজ করার, বাংলাদেশকে নিয়ে কাজ করার। যারা কুটির শিল্প করে, গ্রামে গঞ্জে ছোট ছোট জিনিস বানায়, মাটির জিনিস, বাঁশের জিনিস, আমি এগুলো এখানে মার্কেটিং করতে চাই। আমাদের জন্য যদি হাই কমিশনটা একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায়, তাহলে আমরা অনেকগুলো ইস্যুজ আমরা হাই কমিশনের থ্রুতে দিতে পারি এবং আশা করব যে বাংলাদেশ হাই কমিশন যেন আমাদেরকে এই জিনিসটা ফ্যাসিলিটেট করে দেয়। ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে অর্থনৈতিক উন্নয়নে ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন হাই কমিশনার আবিদা ইসলাম। যাদের সাথে কথা বললাম ওনাদের প্রত্যেকেরই দেখলাম তারা বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসেন, বাংলাদেশের কথা ভাবেন এবং অনেকের তো ব্যবসায়ী রয়েছে সেখানে, যেটা আগেও বললাম আমি। তো আমার মনে হয় যে যেহেতু তাদের প্রচণ্ড ভালোবাসা আছে বাংলাদেশ সম্পর্কে, সুতরাং যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হবে এবং আমার মনে হয় ওনারা এগিয়ে আসবেন এবং ইতিবাচক সাড়া দেবেন। বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে সরকারি সহযোগিতা চান ব্রিটিশ বাংলাদেশি নারী উদ্যোক্তারা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংবিধানে বহুত্ববাদ চায় না জামায়াত, সরকার রাষ্ট্রপতির মেয়াদ 4 বছরের পক্ষে নয় দলটি। একমত দ্বিকক্ষ সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, প্রশ্ন রিজভির। এবং কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে ব্যাপক ধরপাকড়। গুজরাটে 1000-এর বেশি বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।